রেডিও মিলনের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী স্বপ্ন বাসুদেব। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন 90.4 FM। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী স্বপ্ন বাসুদেব। খ্রিস্টপূর্ব ২য় শতকের কথা। আজ থেকে প্রায় ২২০০ বছর আগের তক্ষশিলা। নগরীর রাজপথ কোলাহলমুখর। নবারুণোদয় নিজ মহিমায় ধীরে ধীরে উচ্চ চূড়ায় ও স্তম্ভে নবপ্রভাতের বাণী ঘোষণা করছে। তক্ষশিলায় সম্প্রতি দেবী মিনার্ভার এক মন্দির তৈরি হচ্ছে। পার্থেননের অনুকরণে গম্বুজ বা ডোম কোথাও নেই। ছাদ সমতল, অগণিত সুসমঞ্জস্য বিরাট স্তম্ভশ্রেণী। গ্রিক স্থাপত্য গম্বুজের খিলান গড়তে অভ্যস্ত ছিল না। বহু পরবর্তীকালে সারাসেন সভ্যতার যুগে ইউরোপে এর উৎপত্তি। সারাসেন কথা মূর সভ্যতার দান এটি। বড় বড় স্প্রিংবিহীন মঠ ও লোহার তৈরি এক্কার ধরনের গাড়িতে মাঝে মাঝে দু চারজন ধনী বণিক ও গ্রিক জমিদারগণ যাতায়াত করছেন। সুন্দরী গ্রিক বালিকাও মাঝে মাঝে রথে চড়ে চলেছে দেবী এথেনির মতো। ব্রোঞ্জের বিরাট জুপিটার মূর্তি প্রস্তরের ছত্রাবরণতলে শোভা পাচ্ছে রাজপথের মোড়ে। বণিকগণের আপন শ্রেণীতে কত জিনিস কত দেশ থেকে আহরণ করে আনা। একটি সুবেশ বালক ভৃত্য একটি দোকানে এসে বলল, কলা আছে? আছে, কিন্তু দাম বেশি পড়বে। কোথাকার কলা? এই কাঁচের গায়ের, বুড়ো রোজ টাটকা দিয়ে যায়। আর আঙুর? মদ তৈরি করার জন্য সামান্য কিছু এনেছিলাম, নিয়ে যাও। হঠাৎ রাজপথকে চমকিত করে তুর্য বেজে উঠল। মহারাজ অ্যান্টিআলকিদাসের মহামাত্য ডিয়ন ভ্রমণে বেরিয়েছেন। রাজপথ কাঁপিয়ে শ্বেতাশ্ববাহিত টাঙায় রাজপুরুষ ডিয়ন চলে গেলেন। বালক ভৃত্যটি হাঁ করে চেয়ে রইল। তোমার কর্তা আবার কোথায় চললেন? কি জানি, সে খোঁজে আমার দরকার কি? ওনার ছেলে কি এখনো সেই বিদেশে? তিনি কাল সকালে এসেছেন মালব থেকে। সেখান থেকে এসেই অসুখ বাঁধিয়েছেন। তাই ফল নিতে এসেছি এত সকালে। পয়সা কড়ির অবস্থা মোটেই ভালো নয়। রাজা ঠিকমতো মাইনে দেন না। লুটে পুটে নিয়ে যা চলে আর কি। যাও যাও, আমরা গরিব লোক। আমার দোকানে ওইসব এক্ষুনি কে শুনবে? তোমার আর কি, বড় লোকের চাকর, সুন্দর মুখের সব মাপ। এই বক্রোক্তি ভৃত্য গায়ে না মেখেই চলে গেল। একটু পরে স্বয়ং ডিয়ন পুত্র হেলিওডোরাস এসে ফলের দোকানের সামনে দাঁড়ালেন। সুগঠিত দেহ, সৌম্যকান্তি গ্রিক যুবক। রং অনেকটা আধুনিককালের পেশোয়ারি মুসলমানের মতো। দীর্ঘ দেহ, ঈষৎ কুঞ্চিত কেশ, চক্ষু দুটি নীল নয়, কটা। হেলিওডোরাস চাকা ছোঁড়ার প্রতিযোগিতায় দুবার সকলকে পরাজিত করে মহারাজ অ্যান্টিআলকিদাসের প্রকাশ্য সভায় পুরস্কার পেয়েছেন। তক্ষশিলার অনেক লোকে তাকে চেনে। কপিলা থেকে আনিত বিদেশি সুরা খুব চড়া মূল্যে বিক্রি হয় তক্ষশিলার বাজারে। সাধারণ লোকের সাধ্য নেই তা কেনে। কিন্তু হেলিওডোরাস বন্ধুবান্ধব নিয়ে সরাইখানায় বসে ফুর্তি করার সময় কপিলার সুরা ব্যতীত অন্য কিছু চান না। আসুন ছোট কর্তা, আমার আজ বড় সৌভাগ্য। এত সকালে আপনার পায়ের ধুলো পড়লো এ গরিবের দোকানে। জুজু এখানে এসেছিল? হ্যাঁ কর্তা, এই মাত্র চলে গেল। আঙুর দিয়েছ তাকে? কথার উত্তর দোকানির কাছ থেকে শোনার আগেই হেলিওডোরাস চলে গেলেন। দোকানি অনেকক্ষণ এক দৃষ্টে হেলিওডোরাসের অপশ্রিয়মান সুন্দর চেহারার দিকে চেয়ে রইল। ডিয়নের আর্থিক অবস্থা আজকাল সত্যিই ভালো নয়। রাজার দরবারে তিনি সভাসদ বটে, কিন্তু রাজা অ্যান্টিআলকিদাসের নিজেরই আর্থিক অবস্থা যা, তাতে সভাসদদের অর্থ সাহায্য করার অবস্থা তার নেই।
গান্ধারের রাজা জোজিফাস ও পুরুষপুরের গ্রিক তালুকদার হিরাক্লিয়াসের সঙ্গে অনবরত যুদ্ধ লেগেই আছে। রাজকোষের যাবতীয় অর্থ এখন ওদিকেই ওড়ে। আপনি বাঁচলে বাপের নাম। সুতরাং ডিয়ন এবং অন্যান্য কর্মচারীগণ ঠিকমতো বেতন পান না। বাজারের বণিক ও প্রজাদের নিকট নানা ছলে অর্থ শোষণ করেন। এনাদের মধ্যে ডিয়ন হলেন প্রধান সভাসদ। সুতরাং তাঁর অত্যাচারে তক্ষশিলার বিত্তশালী প্রজা ও বণিক মাত্রই তাঁর ওপর যথেষ্ট বিরক্ত। রাজা অ্যান্টিআলকিদাস ব্যাকট্রিয়ান গ্রিক। সুতরাং ভারতীয় প্রজা যত বেশি উৎপীড়িত হয়, গ্রিক ব্যবসায়ী বা প্রজা তার অর্ধেকও না। দুবার ভারতীয় বণিক সংঘ প্রতিবাদ করেছিল সভাসদদের এই অত্যাচারের বিরুদ্ধে। তাদের কথায়, সভাসদ তাতে কি, বিনা পয়সায় জিনিস দেওয়া হবে না তিনি যেই হন, ধার নিয়ে উপুড়হাত করবেন না সব, কিসের খাতির? কিন্তু এই ব্যবস্থা টেকেনি। গান্ধার থেকে স্বার্থবাহ বণিক সম্প্রদায় উষ্ট্রপৃষ্ঠে উৎকৃষ্ট সুরা ও বিদেশি ফল নিয়ে আসত। এরা তার উপর অতিরিক্ত শুল্ক বসালে, কাজেই বাজারে অত চড়া দামে সেসব জিনিস খাবার লোক আর রইল না। দুবার বাজারে দোকান লুঠও হলো। গ্রিক বণিকগণও যে এই অত্যাচার থেকে একেবারে মুক্ত তা নয়, তবুও তাদের প্রতি অত্যাচার এদের তুলনায় অত্যন্ত কম। হেলিওডোরাসকে ঠিক এই জন্য কোনো ভারতীয় প্রজা পছন্দ করত না। সে ছিল উচ্ছৃঙ্খল ও উদ্ধত। গ্রিক ছাড়া অন্য কেউ মানুষ নয়, এই তার মত। তার আদর্শ পুরুষ হল লিওনিডাস, যিনি থমোপর্লির গিরিসংকটে অমর হয়ে আছেন। এছাড়া থেমেস্টোক্লেস, যিনি টেম্পি গিরিবর্ত রক্ষা করেছিলেন 10,000 সৈন্যের অধিনায়ক হয়ে। তারপর দিগ্বিজয়ী আলেকজান্ডার, যার বাহুবলে আজ ভারতে গ্রিক রাজ্য সম্ভব হয়েছে। ব্যাকট্রিয়ান গ্রিকদের জীবনযাত্রা ও আচার ব্যবহার অনেক সময় তার চোখে ভালো লাগত না। একজন খাঁটি গ্রিক স্কুলমাস্টার তক্ষশিলার রাজসভায় ছেলে পড়াতেন বড়লোকের বাড়ির। তার নাম পলিফাইলস, রীতিমতো পণ্ডিত। তাকে নিয়ে সে সময় কাড়াকাড়ি পড়ে গেল বড়লোকদের মধ্যে, কে তাকে গৃহশিক্ষক নিযুক্ত করতে পারে, কারণ তিনি এসেছিলেন এথেন্স থেকে। হেলিওডোরাস তখন বালক। তাকে তিনি বলতেন, তোমাকে দেখে আমার প্রাচীন যুগের গ্রিক যুবকদের কথা মনে পড়ে। শরীরটা স্পার্টার ছেলেদের মতো শক্ত করো। এদেশে কিছু নেই, নামেই গ্রিক। কেন? গ্রীষ্মপ্রধান দেশ। এদেশের গ্রিকরা অতিরিক্ত বিলাসী ও আরামপ্রিয় হয়ে পড়েছে। পূর্বপুরুষের রক্তের সেই তেজ নেই এদের মধ্যে। শুধু তাই নয়, এরা দেশি লোকের সঙ্গে যেভাবে মেশে, অনেকে দেশি খাদ্য খায়, পরিচ্ছদ ধারণ করে, যেমন সেদিনে গ্রিক ভদ্রলোকের গায়ে কাশ্মীরি শাল দেখলাম। ছি ছি, লজ্জাও করে না। বেশি কথা কি বলবো, অনেকে এদেশি মেয়েদের সঙ্গে। এই সময় স্কুলমাস্টারের হঠাৎ মনে পড়ত যে তার শ্রোতা বালক এবং ছাত্র স্বজাতির অধঃপতনের দুঃখে যা বলে ফেলেছেন তাই যথেষ্ট। তাছাড়া দেখছো না, গ্রিক রাজধানী তক্ষশিলা বৌদ্ধ বিহারে ভরা। যাকে কবিতা মুখস্থ বলে যাও। কখনো কখনো ভীষণ গ্রীষ্মের দিনে তক্ষশিলার কোনো প্রমোদ উদ্যানের মধ্যে নিভৃত কুঞ্জে ছায়াসনে তিনি ছাত্রদের নিয়ে বসতেন। অতীত যুগের গ্রিকদের বীরত্ব, আত্মত্যাগ প্রভৃতি জ্বলন্ত ভাষায় বর্ণনা করে যেতেন। ইউরিপিডিস এবং সাফোর কবিতা আবৃত্তি করতেন। প্লেটোর ক্ষুদ্র ক্ষুদ্র উপদেশাবলী বুঝিয়ে দিতেন। কয়েক বছর তক্ষশিলায় থাকার পর তিনি হঠাৎ কোথায় চলে যান। জনশ্রুতি যে তিনি এই সময় স্বদেশে ফিরতে ব্যগ্র হয়ে উঠেছিলেন। মৃত্যুর পূর্বে আর একবার তিনি প্রিয় জন্মভূমির পবিত্র মৃত্তিকা স্পর্শ করতে চান। সেই থেকে হেলিওডোরাস পূর্বপুরুষের গৌরবে গৌরবান্বিত। ভারতীয়দের তিনি ঘৃণাই করেন। স্পার্টার যুবকদের আদর্শে শরীর গড়ে তুলেছেন। ভারতীয়দের সঙ্গে গ্রিকরা যে বেশি মেলামেশা করে এটা তিনি পছন্দ করেন না। এমনকি
তার পিতা ডিয়নকে পর্যন্ত এজন্য তিনি ঠিক শ্রদ্ধা করতে পারেন না, কারণ 2-3টি ভারতীয় নর্তকীর বাড়িতে এই বৃদ্ধ বয়সেও তার যাতায়াত আছে। যাকে সেসব কথা। এদিকে হেলিওডোরাসের উচ্ছৃঙ্খলতা এবং অত্যাচারে তক্ষশিলার অনেকেই তখন অতিষ্ঠ। তিনি লম্পট নন, কিন্তু সুরাপায়ী। উদ্ধত লোকের মান রাখেন না, দোকানের জিনিস ধারে নিয়ে গিয়ে দাম দেন না। 3টি নরহত্যা পর্যন্ত করেছেন সুরার ঝোঁকে। মেলিবিয়া নামে একটি রূপসী গ্রিক গায়িকা আজ বছর 2 হলো ব্যাকট্রিয়া ও গান্ধার হয়ে এখানে আসে উপার্জনের চেষ্টায়। গান্ধাররাজ জোজিফাসের সভায় খুব নাম কিনে এসেছিল। এখানে পদার্পণ করার দিন থেকে সে তক্ষশিলার অনেক যুবক এবং প্রৌঢ়ের নজরে পড়ে গেল। প্রণয়ের প্রতিদ্বন্দ্বিতায় হিড়িক শুরু হলো। বহু গ্রিক যুবক, প্রৌঢ়, এমনকি বৃদ্ধের প্রণয় উপেক্ষা করে সুন্দরী মেলিবিয়া প্রসন্ন দৃষ্টিতে চাইল সুমঙ্গল বলে এক ভারতীয় বণিকের প্রতি। এমনই অদৃষ্টের ফের বাদ পড়া দলে হেলিওডোরাসও ছিল। হেলিওডোরাস প্রকাশ্য দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেন সুমঙ্গলকে। মেলিবিয়া এতে বাধা দেয়। তারপর একদিন এক সরাইখানায় সামান্য ছলে ঝগড়া বাঁধিয়ে হেলিওডোরাস সুমঙ্গলকে হত্যা করে। খুব গোলমাল বেঁধে গেল এই নিয়ে। রাজদরবারে অভিযোগ উপস্থিত হল হেলিওডোরাসের বিরুদ্ধে। ভারতীয় বণিক সংঘ রাজাকে ধরল, এর সুবিচার করতেই হবে। তাদের কাছে টাকা না ধার করলে রাজার চলে না। ফলে মহারাজ অ্যান্টিআলকিদাস তার সভাসদ ডিয়নকে ডেকে পাঠালেন। বললেন, কিছুদিনের জন্য হেলিওডোরাসকে সরিয়ে দেওয়া দরকার তক্ষশিলা থেকে। মালবের রাজা ভাগভদ্রের সভায় যে গ্রিকদূত ছিল, সম্প্রতি তার মৃত্যু হয়েছে। সেখানেই আপাতত ওনাকে পাঠানো হোক। বলা হবে আপনার বিচারে ওনার নির্বাসন দণ্ড দেওয়া হলো। সুতরাং গত শীত ঋতুর প্রারম্ভে হেলিওডোরাস মালবের রাজা ভাগভদ্রের রাজসভায় প্রেরিত হয়। তক্ষশিলায় পুনরায় আসার উদ্দেশ্য ছিল মেলিবিয়ার সন্ধানে। কিন্তু হায়, সেই কেলেঙ্কারির পর বেচারি গ্রিক গায়িকাকে এই রাজ্য ছাড়তে হয়েছে। মেলিবিয়া এখন পুরুষপুরের তালুকদার হিরাক্লিয়াসের অতিথি। অন্তত জনপ্রবাদ সেই রকমই। হেলিওডোর, এখানে আবার এসে গুড়গুড় করছো কেন? বুড়ো বয়সে কি চাকরিটা খোয়াবো তোমার জন্য? আগে না ডিয়ন, আমি এসেছিলাম শরীর সারাতে। ওখানে যে দেশি বৈদ্য আছে, তাদের হাতে শিকড় বাকর ওষুধ খেলে হাতি মারা পড়ে। মানুষ কোন ছাড়, আর দেশটাও বড় বিষম জ্বরের। বাবা, তুমি আমার নয়নের আনন্দ, কিন্তু জুপিটারের শপথ করে বলছি, আমার হাতে একটা পয়সা নেই যা তোমার জন্য রেখে যেতে পারবো। এই হতভাগা রাজ্যে কোনো উন্নতি নেই। এদের ঘুণে ধরেছে, ঋণের বোঝা রাজকোষকে ছাপিয়ে উঠেছে। নতুন দেশে যদি কিছু উপার্জন করতে পারো, আখেরে ভালো হবে। শরতের অপূর্ব জ্যোৎস্নাময়ী রজনী। ডিয়ন তার প্রণয়িনীর বাড়িতে আরও কয়েকটি বন্ধুবান্ধব নিয়ে আমোদ প্রমোদ করতে গেলেন। তক্ষশিলার মধ্যেই এক সংকীর্ণ রাস্তার ধারে বাড়িটি। কার্নিশে পাথরের ছোট ছোট থামের মাঝে ফোকর কাটা ইটের নিচু পাঁচিল। শুনেছ? হ্যাঁ, কাঞ্চীনগরের তালুকদারের ছেলে অ্যারিস্টস সম্প্রতি নাকি বৌদ্ধ হয়েছে। তুমি যা শুনেছ ম্যানিফাস, সত্যি হওয়া আশ্চর্য নয়। রাজা মিনেন্ডার গ্রিক কুলাঙ্গার, নইলে গ্রিক রক্ত যার গায়ে আছে সে দেশি ধর্ম গ্রহণ করে কি হিসাবে? ওর শ্বশুরকে আমি জানি। ব্যাকটেরিয়ায় তার অনেক তালুক মুলুক, ভালো বংশের ছেলে। অ্যান্টিগোনাস গোনাটাসের মাস্তুতো ভাইয়ের ওই শালার বংশ আর কি। কে? ওই রাজা মিনান্ডারের শ্বশুর। জামাইয়ের এই কুমতি শোনার পরে
বেচারি একেবারে শয্যা গ্রহণ করেছেন। নিয়ারা কোথায় গেল? ডিয়ন আজ বেশি সুরাপান করেননি। তার মন ভালো নয়। ছেলেটা আজ কি কাল বাড়ি থেকে চলে যাবে। সঙ্গে এবার তিনি তার প্রিয় বালক ভৃত্য জোজিফাস ওরফে জুজুকেও প্রবাসে ছেলের সেবা করতে পাঠাবেন। অনেক দিন ডিয়ন বিপত্নিক। বাড়িতে প্রিয়দর্শন পুত্র এবং বালক ভৃত্যটিও অনুপস্থিত থাকবে। একপাল দাসদাসীর মধ্যে অনেকেই অসন্তুষ্ট, কারণ সময় মতো বেতন পায় না তারা। আর তাছাড়া তাদের সাথে সন্ধ্যা কাটানো এই বয়সে ভালো লাগে? কি যে করবেন। নিয়ারা প্রবেশ করল। বয়সে সে ডিয়নের চেয়ে অনেক ছোট, তবু 40-এর কম নয়, কিন্তু দেখায় 30। সোনালিপার দামি রেশমি অঙ্গাবরণ দুটো ভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে ওর গৌর অঙ্গের শোভা বর্ধিত করছে, কিন্তু মাথায় গ্রিক মহিলাদের ন্যায় পুষ্পমালা। সুন্দর চোখের ভ্রু যেন কাশ্মীরি জাফরানের রেণু। চন্দন আর বার্জ বৃক্ষের আটা মিশিয়ে চিত্রিত করা। তাতে চোখের ভ্রু দুটি কালো না দেখিয়ে হলদে দেখাচ্ছে। নিয়ারার পিতা ব্যাকট্রিয়ান গ্রিক, কিন্তু মাতা পারস্য দেশিয়া। আমার গুরু এসেছেন ন্যানিফাস, তাই আনন্দে কথাবার্তা বলছিলাম তার সঙ্গে। সে আবার কে? তিনি একজন ভারতীয় যোগী, বারাণসী থেকে এসেছেন। আমরা একবার দেখব। তিনি কাউকে দেখা দেন না। আচ্ছা নিয়ারা, তুমি এদেশীয় একজন ধাপ্পাবাজের পাল্লায় পড়ে গেলে কি করে বলো তো? কারো কাছে কিছু চান না তো তিনি? এ যা শুরু করলো দেখছি। কবে আমাদের বন্ধু ডিয়ন মুন্ডিত মস্তক বৌদ্ধ ভিক্ষু না হয়ে দাঁড়ায়। সুরাপায়ী বিলাসী স্থূলদেহ ডিয়ন পক্ক কেশে পুষ্পমাল্য ধারণ করে একপাশে পর্যাঙ্কে শুয়েছিলেন। তাকে মুন্ডিত মস্তক বৌদ্ধ ভিক্ষুর বেশে কল্পনা করে সর্বপ্রথমে প্রৌঢ়া সুন্দরী নিয়ারা হেসে গড়িয়ে পড়ে। পরে ডিয়নের সব বন্ধুই সেই হাসিতে যোগদান করল। এমন সময় দেখা গেল একজন দীর্ঘ দেহ কৌপিনধারী লোক সর্বাঙ্গে বিভূতি মেখে হাতে কমণ্ডলু ধরে আয়ত জ্যোতিষ্মান চক্ষুদ্বয়ে কোনো এক সময় ছাদের ওপর এসে দাঁড়িয়েছেন। সকলে চমকে ওঠে। কে কে তুমি? বাবাজিদের জয় হোক। কি? এই মেয়েটি আমায় বড় মানে। আমি একে এই পাপ জীবন থেকে উদ্ধার করতে চাই। আপনারা এখানে আর আসবেন? কোথায় যাব আমরা? তুমি কোন নবাব এলে জানতে পারি কি? বৃদ্ধ লম্পট, পরকালের দিন সমাগত। ভয় হয় না এখনো এইসব? এত বড় স্পর্ধা! কিন্তু আশ্চর্য, কারো সাধ্য নেই যে নিজ নিজ আসন ছেড়ে উত্থিত হয়। ডিয়নকে দেখা গেল তার স্থূল দেহ নিয়ে তিনি পর্যঙ্ক থেকে ওঠার চেষ্টায় নানা রূপ হাস্যকর অঙ্গভঙ্গি করছেন। এ যেন এক রাত্রির দুঃস্বপ্ন। নিয়ারাকে আমি কন্যার মতো দেখি, মা বলে সম্বোধন করি। ওর পারলৌকিক উন্নতির জন্যে আমিই দায়ী। তোমাদের মতো সুরাসক্ত লম্পট ওকে অধঃপতনের পথে নিয়ে চলেছে। তোমাদের সাবধান করে দিয়ে গেলাম, এর পরেও যদি আসো বিপদে পড়ে যাবে। শোনো ন্যানিফাস নামক লম্পট, তোমার দিন আসন্ন। এই সুরা ও নারী তোমাকে মৃত্যুর পথে নিয়ে যাবে। বড় কালের কথা চিন্তা করো। এখন থেকে 5 মাসের মধ্যে একটি প্রশস্ত রাজপথের পুরাতন কূপে তোমার মৃতদেহ ভাসছে আমি দেখতে পাচ্ছি। ন্যানিফাসের মুখ হঠাৎ বিবর্ণ পাণ্ডুর হয়ে গেল। সুরার নেশা ততক্ষণে তার এবং সকলেরই কেটে গিয়েছে। আর ডিয়ন, তোমার বংশে একটি অদ্ভুত পরিবর্তন আসন্ন, কিন্তু সেজন্য তুমি ভগবানকে ধন্যবাদ দিও।
এখন বিদায়। আমি চলে গেলে তোমরা পূর্ব অবস্থা প্রাপ্ত হবে। বিদায়। সন্ন্যাসী অন্তর্ধান হওয়ার সঙ্গে সঙ্গে সবাই নিজের নিজের অবস্থা পুনঃপ্রাপ্ত হলেন। দোরের কাছে নিয়ারা দাঁড়িয়ে, তার মুখে মৃদু হাসি। কি? নিয়ারা নিরুত্তর। একটি দুর্গেয় রহস্যের মতোই অতি ক্ষীণ একটি হাসির রেখা তার ওষ্ঠপ্রান্তে মিশে রইল। শরৎ ঋতু শেষ হয়েছে। প্রথম হেমন্তের শীতল বাতাস গত গ্রীষ্ম দিনগুলোর দাবদাহ স্মৃতিতে পর্যবসিত করে তুলেছে। হেলিওডোরাস মালবে আজ মাস 2 হলো ফিরে এসেছেন। রাজধানী বিদিশার উপকণ্ঠে একটা বৃহৎ উদ্যান বাটিকা দূর থেকে তার বড় ভালো লাগে। প্রাচীন অশোক, বকুল, বট, নাগকেশর ও সপ্তপর্ণ তরুশ্রেণীর নিবিড় উদ্যানটি যেন নিভৃত তপবনের মতো শান্তিপ্রদ আর মনোরম। কত পক্ষীকুলের সমাবেশ, বিচিত্র কলতানে ছায়াবিতানগুলো যেন মধুর। কয়েকদিন সেদিকে তিনি একাই গ্রিক রথ হাঁকিয়ে বেড়াতে যান। টাঙা জাতীয় এই গ্রিক যানগুলোর চলন তক্ষশিলা এবং প্রায় সর্বত্রই দেখা যায় আজকাল। স্প্রিং নেই, বড় একটা কাঠের বা লোহার খুঁড়ের ওপর শকটের যতটুকু বসানো, তাতে বড়জোর 2 জন লোকের স্থান সংকুলান হতে পারে। একদিন তিনি কি ভেবে প্রাচীরের একটি নিম্নস্থান উল্লঙ্ঘন করে উদ্যানের মধ্যে প্রবেশ করলেন। উদ্যান তো নয়, যেন নিবিড় বন। বহুকালের উদ্যান। বড় বড় গাছগুলো নিভৃত কোণ ও ছায়া রচনা করেছে নানা স্থানে। পাষাণ বাঁধানো বাপি তটে সুন্দর লতাগৃহ, অশোককুঞ্জের উৎস, যক্ষম মূর্তি ইত্যাদি শোভিত নির্জন উদ্যানের মধ্যে কিছু দূরে প্রাচীন দিনের ভারতীয় স্থাপত্য প্রণালীতে নির্মিত একটি বিশাল অট্টালিকা বৃক্ষশ্রেণীর মধ্যে দিয়ে চোখে পড়ে, কিন্তু সেখানে কেউ বাস করে বলে মনে হলো না। হেলিওডোরাস আপন মনে পরিভ্রমণ করতে করতে একটি পাষাণ বেদিতে বসে কিছুক্ষণ বিশ্রাম করলেন। তারপর সেখান থেকে বেরিয়ে এসে রথ হাঁকিয়ে আবার চলে গেলেন। সেই থেকে মাঝে মাঝেই তিনি উদ্যানটিতে যান, কখনো মধ্যাহ্নে, কখনো সন্ধ্যায়, কখনো একাই জ্যোৎস্নাময়ী রজনীতে। প্রায় বছর ঘুরে গেল, শীত এলো, চলেও গেল। পুরুষপুরে এবার তুষারপাতের সংবাদ পাওয়া গিয়েছে। অতি দুর্দান্ত শীতের দিন ছিল এবার। ফাল্গুনী চতুর্দশী তিথির মনোরম জ্যোৎস্নালোকে অজস্র বিহঙ্গ কাকলি ও পুষ্প পর্যাপ্তির মধ্যে হেলিওডোরাসের দিনগুলো স্বপ্নের মতোই যেন কাটছিল। রাজকার্যের অবসানে নিজের রথটি নিয়ে বের হয়ে নগরীর বাইরে বহু দূর পর্যন্ত চলে যান। এখানে তিনি প্রায় একা, তবে 2-1টি ভারতীয় কর্মচারীর সঙ্গে বন্ধুত্ব হয়েছে এবং মালবের ভাষা তিনি একরকম আয়ত্ত করে ফেলেছেন এই 1 বছরে। এই সময় একদিন তিনি তাঁর সেই পরিচিত উদ্যান বাটিকাতে ঢুকলেন পথের পাশে রথ থামিয়ে। পুষ্পে পুষ্পে, নববল্লী পল্লবে, মুকুলের সুবাসে, কোকিলের ঝঙ্কারে প্রাচীন উদ্যান তার বৃদ্ধত্ব পরিহার করে নবযৌবনের রূপ পরিগ্রহ করেছে। নিভৃত লতাগৃহে যেন গ্রিক রতি দেবতার আসন্ন পাদস্পর্শের আগ্রহে উৎসব বেশে সজ্জিত হয়েছে। এই পাষাণ বেদিতে তিনি মুগ্ধ মনে চুপ করে বসে আছেন। এমন সময় কার পদক্ষেপের শব্দে চমকে পেছনে ফিরে যা দেখলেন তাতে তিনি বিস্মিত এবং বিচলিত হয়ে উঠলেন। একটি রূপসী তরুণী তার পেছনে কিছু দূরে দাঁড়িয়ে রয়েছে।
অপূর্ব তার অঙ্গলাবণ্য, ক্ষীণ কোটিতে রত্ন মেখলা, নিবিড় কৃষ্ণ কেশপাশে টাটকা তোলা জুথিগুচ্ছ, গ্রিক মেয়েদের মতো দীর্ঘ দেহা অথচ তন্নি। অবশ্য সাজ পোশাকেই হেলিওডোরাস বুঝলেন যে মেয়েটি ভারতীয়া। মেয়েটিও ওকে দেখে অবাক হয়ে গিয়েছে মনে হলো হেলিওডোরাসের। বিস্ময়ে তার চারু আয়ত কৃষ্ণ নেত্র দুটো স্তব্ধ, অচঞ্চল। কিছুক্ষণ দুজনের কেউ কোনো কথা বলল না। তারপর হেলিওডোরাস উঠে দাঁড়ালেন। ভদ্র, এ উদ্যান বোধহয় আপনাদের। আমি পথিক, বেড়াতে এসে একটু বসেছিলাম। মেয়েটি কোনো কথা না বলে ফিরে যেতে উদ্যত হল। হেলিওডোরাসের মূঢ়তা ততক্ষণে ঘুচেছে। হাজার হলেও সে গ্রিক ভদ্রলোক। একটু দাঁড়াবেন দয়া করে? আমার এই অনধিকার প্রবেশের জন্য আমি বিশেষ লজ্জিত। আমায় যদি ক্ষমা করেন। মেয়েটি যেন কম্পিত অগ্নিশিখা, নিজের মহিমায় নিজেই দীপ্তিমতী। হেলিওডোরাস এই ভারতীয় মেয়েটির অপরূপ রূপমাধুরীতে কেমন যেন বিস্মিত হয়ে উঠেছেন। এত রূপ হয় এ দেশের মেয়ের, এমন শ্বেতাঙ্গ সুন্দর দেহকান্তি যে কোনো সুন্দরী গ্রিক তরুণীর পক্ষেও দুর্লভ। মেলিবিয়া কোথায় এর পাশে? রূপসী বালিকা বিস্ময়ে কৃষ্ণ ভ্রুযুগল ঈষৎ ঊর্ধ্ব দিকে তুলে হেলিওডোরাসের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি কি গ্রিক? হ্যাঁ ভদ্রে। অল্পদিন এসেছেন এখানে? না ভদ্রে, 1 বছর হলো। আমি রাজসভার তক্ষশিলার গ্রিক দূত। আমার নাম হেলিওডোরাস। ও, আমার কথা কি আপনি শুনেছিলেন? হ্যাঁ, বাবার মুখে শুনেছিলাম সভায় একজন রাজদূত। ইনি বোধহয় কোনো রাজ অমাত্যের কন্যা হবে। আচ্ছা, আপনার পিতা রাজসভায় কি পদে? আমি অনেককেই চিনি। কত খুঁজে বেড়াচ্ছি তোমাকে। মেয়েটি কিছু বলার পূর্বেই আরও 2টি সুন্দরী মেয়ে কোথা থেকে সেখানে এসে পড়ল। ওরই প্রায় সমবয়সী। ওদের দুজনকে দেখে তারাও যেন অবাক হয়ে গিয়েছে। মেয়ে দুটি বিস্ময়ের দৃষ্টিতে হেলিওডোরাসের দিকে চাইল। সেই দৃষ্টির মধ্যে প্রশ্নও ছিল। বাবা, এখানে কি হচ্ছে? আমি এখানে বেড়াতে এসে একটু বসেছিলাম। আমি জানতাম না যে আপনাদের বাগান। মেয়ে দুটি সে কথার উত্তর না দিয়ে একটু তাচ্ছিল্যের সঙ্গেই মুখ ঘুরিয়ে তাদের সখীর দিকে তাকালো। চলো, মহাদেবী ভাববেন কতক্ষণ বেরিয়েছি। এমন সময় আরও 3-4টে তরুণী সেখানে এসে দাঁড়ালো। কি হচ্ছে সব জটলা ওখানে? কি হয়েছে কি? তাদের পেছনে দেখা গেল আরও 2টি আসছে। পেছনের মেয়েগুলি কলরব করতে করতে আসছিল। নব বসন্তের বাতাস যেন মদির হয়ে উঠেছে ওদের সম্মিলিত কণ্ঠের তরল হাস্য কলরবে। এই পুষ্পলাবণী তন্নী বালিকাদের নূপুর নিক্কণে হেলিওডোরাস প্রথম দৃষ্টা সেই অপরূপ রূপসীকে সম্বোধন করলেন। আমি চলে যাচ্ছি, আমায় ক্ষমা করুন। আপনার পিতার নামটা তো শুনতে পেলাম না ভদ্রে। ওর পিতার নাম মহারাজ ভাগভদ্র। একটি মেয়ে ভালো করে মুখ না ফিরিয়েই উত্তর দিল। তারপর সবাই মিলে একদল বন্য হংসীর মতো লঘু পদক্ষেপে লতা বিতানের অন্তরালে অদৃশ্য হল। হেলিওডোরাস কোনো রকমে বাগান থেকে বের হয়ে এলেন। স্বয়ং রাজকন্যা মালবিকা। এই রূপের খ্যাতি বিদিশায় এসে পর্যন্ত সমবয়সী 2-1জন বন্ধু বান্ধবের মুখে তিনি যথেষ্ট শুনে এসেছেন। নগর চত্বরে ভ্রমণশীল অনেক মেয়েকে দেখেই তার মনে হয়েছিল রাজকন্যা কেমন রূপসী, এই রকম। কিন্তু আজ এভাবে দেখা হওয়ায় তার প্রতিক্রিয়া আশ্চর্য। কিন্তু হেলিওডোরাসের মাথার মধ্যে কেমন যেন গোলমাল বেঁধে গেছে। কি গরম আজ! বিশ্রী জায়গায় বেশ নগর, এমন গরমে মানুষ টেকে। অপূর্ব রূপসী এই রাজকন্যা মালবিকা, অপূর্ব অপূর্ব অপূর্ব, যেন দেবী মিনার্ভার মতো মহিমময়ী, অ্যাফ্রোদিতির মতো লাস্যময়ী, রূপবতী সাক্ষাৎ রতি দেবী অ্যাফ্রোদিতি। যেন মূর্তিমতী প্রণয় কবিতা, যেন সাফর বন্যী জ্বালাময়ী প্রেমের কবিতা।
আরও 1 মাস কেটে গেছে। গ্রীষ্মকাল এসে পড়েছে। বৃদ্ধা স্ত্রীলোকেরা মাথায় করে ঝাঁকে ঝাঁকে খোরমোজা বিক্রি করতে আনছে বাজারে। এই 1 মাস কি যে কষ্টে যাপন করেছেন হেলিওডোরাস, তা শুধু তিনিই জানেন। কাউকে বলতে পারেননি যে তার সঙ্গে রাজকন্যা মালবিকার দেখা হয়েছিল। কে কি মনে করবে, কার কানে কি কথা উঠবে, এসব হিন্দু রাজ্যের আইন কানুন বড় কড়া, কথায় কথায় প্রাণদণ্ড। অবশ্য মৃত্যুকে তিনি ভয় করেন না, কিন্তু নির্বোধের মতো মৃত্যুকে ডেকে আনার দরকারই বা কি আছে? সেই দিনটি থেকে তাঁর শয়নে স্বপনে রাজকন্যা মালবিকা। কতবার সেই উদ্যানের আশেপাশে বেরিয়েছেন, 2 দিন প্রাণ তুচ্ছ করে ঢুকেও ছিলেন, সেই পাষাণ বেদিতে গিয়ে বসেও ছিলেন। কিন্তু সেই উদ্যান যেমন সেই দিনটার পূর্বে ছিল জনহীন, তেমনি তখনও অবহেলিত উৎসমুখ, ভগ্ন যক্ষমূর্তি, বনে জঙ্গলে সমাচ্ছন্ন পুষ্পবাটিকা, লতাগৃহ, শৈবালাচ্ছন্ন পাষাণ প্রাসাদ, জনশূন্য অলিন্দ। কিন্তু হেলিওডোরাস আর বাঁচেন না। সত্যিকারের প্রেম জীবনে এই প্রথম এসেছে তার বহ্নি জ্বালা নিয়ে। জীবনে আর সব কিছু তুচ্ছ হয়ে গিয়েছে। আর একটি বারও কি সেই অপরূপ রূপসী তরুণী দেবীর সঙ্গে দেখা হবে না? সবকিছু দিয়ে দিতে পারেন হেলিওডোরাস। একটি বার, শুধু একটি বার চোখের দেখা। সব দিক থেকে অসম্ভব। তিনি সামান্য রাজদূত কর্মচারী মাত্র, তাই আবার বিদেশী, বিধর্মী। অন্যদিকে প্রবল প্রতাপ মহারাজ ভাগভদ্রের কন্যা সে। বৈশাখের শেষের দিকে গ্রীষ্মের দাবদাহ আরও বেড়েছে। হেলিওডোরাস কি মনে করে অপরাহ্নের দিকে সেই উদ্যান বাটিকাতে যদৃচ্ছাক্রমে ভ্রমণ করতে করতে হাজির হলেন। বৈশাখ অপরাহ্নের উষ্ণ বাতাসে পক্ক আম্রফলের গন্ধ। সেই পাষাণ বেদিতে আগেকার আরও 2 বারের মতো এবারও বসলেন। 2 বার নিষ্ফল হয়েছেন। এ বৃথা প্রতীক্ষা। এবারও হবেন তিনি জানেন। অবশ্য তা নয়, সেজন্য তিনি আসেননি। কিন্তু এই লতাগৃহের বাতাসে যেন তার দেহগন্ধ মিশে আছে। পক্ক আম্রফলের গন্ধ যেমন মিশে রয়েছে এই নিদাঘ অপরাহ্নের বাতাসে। তিনি স্বপ্ন দেখতে চান, ভাবতে চান, কোথায় কোন সুখী প্রেমিক যুগল এমনই জনহীন নিস্তব্ধ সন্ধ্যায় পরস্পরের হাত ধরে যুথিবনে বিচরণশীল। কত কথা, কত প্রণয় গুঞ্জন, কত চুম্বন উভয়ের মধ্যে। তিনি আর রাজকন্যা মালবিকা, এমন যদি সত্যিই কোনোদিন হয়। ভাবতে ভাবতে বোধহয় তার তন্দ্রাকর্ষণ হয়ে থাকবে। হঠাৎ যেন একটা সুন্দর হাস্যমুখ কিশোর মূর্তি তার সামনে এসে দাঁড়িয়ে তাকে এক ঠেলা দিয়ে জাগিয়ে তুলল। আমি কতকাল অপেক্ষা করব তোমার জন্যে? ওঠো ওঠো, ওঠো না। কত এলোমেলো স্বপ্ন থাকে মাথায়। হেলিওডোরাস জেগে উঠলেন। বেদির গায়ে তার খড়গখানা ঠেকানো রয়েছে। হাতে নিয়ে বাগানের বাইরে তার রথের কাছে এলেন। সত্যিই তিনি উদ্ভ্রান্ত। এমন অবস্থায় তিনি বেশি দিন এখানে কাটাতে পারবেন না, পাগল হয়ে যাবেন। পথে পা দিতেই একটি বৃদ্ধ ভিক্ষুক ওনার কাছে ভিক্ষা চাইল। উনি অন্যমনস্কভাবে কিছু মুদ্রা তার হাতে দিতে গেলেন। দেখলেন সেটি একটি স্বর্ণ মুদ্রা। ফিরিয়ে নিতে যাবেন, কিন্তু পরক্ষণেই অপরিসীম ঔদাসীন্যের সঙ্গে মুদ্রাটি ভিক্ষুকের হাতে ফেলে দিলেন। কি হবে অর্থ তার জীবনে? নীরস জীবন, মরুময় জীবন। পিতা ডিওন সুখে থাকুন, কিন্তু তার বংশের পাপ, প্রজাদের অর্থ শোষণ, তাদের ওপর অত্যাচার। ভিক্ষুক স্বর্ণমুদ্রা হাতে পেয়ে অপ্রত্যাশিত আনন্দে বলে উঠল, বাসুদেব আপনার মনোবাঞ্ছা পূর্ণ করুন।
হেলিওডোরাসের অন্যমনস্কতা এক চমকে কেটে গেল। কি কি বলছিস তুই? এই দাঁড়া। আগে খারাপ কথা তো কিছু বলিনি বাবা। বাসুদেব আপনার মনের বাসনা পূর্ণ করুন তাই বলেছি। কে তিনি? মস্ত বড় মন্দির বাসুদেবের, জানেন না? খুব জানি, কেন জানবো না? ভারতীয় দেবতার মন্দির, দেখেছি। তিনি যে জাগ্রত দেবতা বাবা, যে যা ভেবে মানত করে তিনি তার মনের ইচ্ছা পূর্ণ করেন। আমি একবার আরেকটিও কথা বললে মুন্ডু কেটে ফেলে দেব। হেলিওডোরাস আরেকটি মুদ্রা তার হাতে দিয়ে বললেন, যা পালা। সেই বৈশাখী জ্যোৎস্না রাত্রে উদ্ভ্রান্ত হেলিওডোরাসের মনে ভিখারির এই একটা কথা যেন দৈববাণীর আশ্বাস নিয়ে এলো। বাসুদেব, ভারতীয় দেবতা বাসুদেব, মনের বাসনা পূর্ণ হবে আমার, আমি যা চাই। মালবিকাকে না পেলে তিনি বিশাল ইরিথিয়ান সমুদ্র পাড়ি দিয়ে ছাগপদ বনদেবতাদের খুঁজে বের করবেন সামস দ্বীপের বন্য দ্রাক্ষাকুঞ্জের নিভৃত আশ্রয়ে। জলপাই ও মাটল বৃক্ষের ঝোপে ঝোপে আর্দ্র পাষাণ মঞ্চে শুয়ে ওক পাইনের তলে সারা জীবন কাটিয়ে দেবেন বন্য ফল খেয়ে। ছাগপদ স্যাটিরদের দলে মিশে চিরযৌবনা বনদেবীদের সন্ধানে, অথবা বনদেবীদের প্রয়োজন নেই, রাজনন্দিনী মালবিকার সন্ধানেই তিনি চিরযুগ ঘুরবেন। পরদিন বৈশাখী পূর্ণিমা। সন্ধ্যার সময় তিনি গিয়ে বাসুদেবের মন্দিরের বিশাল চত্বরের একপাশে একটি গাছতলায় দাঁড়িয়ে রইলেন। বিরাট পাষাণ মন্দিরের চূড়া ঊর্ধ্বাকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে। মন্দিরের অভ্যন্তরে শঙ্খ ঘণ্টার ধ্বনি। মন্দিরের প্রাঙ্গণে শত শত নরনারীর ভিড়। স্থানে স্থানে পুষ্প বিক্রেতা বসে আছে নানা বর্ণের পুষ্পের ডালি সাজিয়ে। দলে দলে মেয়ে পুরুষ চলেছে মন্দিরে। সে জানে তাকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হয়তো বাধা দেবে, তবুও সে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল সন্ধ্যার অন্ধকারে গা মিশিয়ে। কিন্তু বেশি দূরে যেতে সাহস হল না। দূর থেকে দেখা গেল গর্ভদেউলের অন্ধকারে ধাতব প্রদীপের আলোয় বাসুদেবের প্রস্তর মূর্তির মুখ। কোথায় যেন তিনি এই মুখ দেখেছেন। কোথায়, কবে? ঠিক মনে করতে পারলেন না। অন্য লোকের দেখা দেখি হাত জোড় করে প্রার্থনা করলেন, হে বাসুদেব, আমি বিদেশী, বিধর্মী, তোমার কাছে এসেছি। তুমি নাকি মানুষের মনের বাসনা পূর্ণ করো। আমার মনের বাসনা তুমি জানো। আমি অন্য ধর্মের লোক বলে তুমি আমার প্রার্থনা অবহেলা করতে পারবে না। কিন্তু আমার নাম হেলিওডোরাস, তক্ষশিলায় আমার বাড়ি, মনে করে রেখো। বাসুদেবের বিশাল মন্দিরের পাষাণ চূড়া বৈশাখী পূর্ণিমার জ্যোৎস্নায় উদ্ভাসিত হয়ে উঠেছে। নরনারীর ভিড় ক্রমশই বাড়ছে। আজ হয়তো এখানে কোনো উৎসব আছে। নরনারীদের মধ্যে কেউ কেউ তার দিকে কৌতূহলের দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে গেল। হয়তো ভাবল একজন গ্রিক যুবক বাসুদেবের মন্দিরে কি করছেন। একটি লোককে দেখে হেলিওডোরাস তাকে ডাক দিলেন। লোকটি ছুটে এলো তার কাছে। তার গলায় উপবীত, কপালে চন্দনের ফোঁটা, শিখায় পুষ্প বাঁধা। হেলিওডোরাসের অনুমান যথার্থ, সে মন্দিরেরই একজন পরিচারক ব্রাহ্মণ। আচ্ছা, তোমাদের দেবতাকে কিছু ফুল ফল মিষ্টান্ন কিনে দিতে কত লাগে? একজন গ্রিকের এত ভক্তি দেখে লোকটা একটু অবাক হয়ে ওনার মুখের দিকে তাকিয়ে রইল। আপনি কি পুজো দেবেন? হ্যাঁ। যা দেবেন আপনি, 2 দিনার 10 দিনার। তক্ষশিলার স্বর্ণ মুদ্রা এখানে চলবে? চলবে না কেন হুজুর, বণিকের দোকানে ভাঙিয়ে নিলেই চলবে। আচ্ছা, নিয়ে যাও। আমার নাম হেলিওডোরাস, নাম মনে থাকবে?
আমার নামে এই মুদ্রার পরিমাণ ফুলফল মিষ্টান্ন কিনে দেবে, কেমন? নিশ্চয়ই। বাসুদেবের নামে দিচ্ছেন, আপনি দেখছি একজন ভক্ত। হ্যাঁ। আমার দক্ষিণাটা? হেলিওডোরাস পূজারীকে আরও কিছু দিয়ে সেখান থেকে বেরিয়ে মন্দিরের সিংহদ্বারের কাছে এলেন। সেই দিনটির পর তিনি মাঝে মাঝেই প্রায় বাসুদেবের মন্দিরে এসে একবার করে দেবতাকে তার প্রার্থনা জানিয়ে যান। মাসের পর মাস চলে গেল, মন্দিরের দেবতা প্রার্থনা আর শুনলেন কই? কোথায় তার মানসী প্রতিমা, যার জন্য এত আকুল প্রতীক্ষা? কেবল হাঁটাহাঁটি সার। একদিন এই অবস্থায় মন্দির থেকে বাড়ি ফিরে দেখলেন তক্ষশিলা থেকে দূত এসেছে রাজা অ্যান্টিয়ালকিদাসের সেনাপতি অ্যারিওস্টোসের পত্র নিয়ে। পত্র খুলে পড়লেন। এক্ষুনি তক্ষশিলায় যেতে হবে, জরুরি দরকার। তুমি কিছু জানো দূত? সে ব্যক্তি বিশেষ কিছুই জানত না, কোনো গোপনীয় রাজকার্যটার্য হবে বোধ হয়। সেই দিনই হেলিওডোরাস তক্ষশিলায় প্রত্যাবর্তন করলেন। সেখানে গিয়ে শুনলেন ব্যাপার গুরুতরই বটে। মধ্য এশিয়া থেকে যুদ্ধ দুর্মুদ শ্বেতকায় হুনদল গান্ধার আক্রমণ করে ভারতের দিকে অগ্রসর হচ্ছে। তাদের অত্যাচারে গান্ধার এবং কপিলার বহু গ্রাম জনপদ ধ্বংস হয়ে গেছে, বহু নগরী বিধ্বস্ত হয়েছে। পুরুষপুর, বেনুপত্র, মাত্রাবতী, বলভী প্রভৃতি রাজ্য বিপন্ন। পুরুষপুরের গ্রিকরাজ হিরাক্লিয়াস এবং বেনুপত্রের মহাসামন্ত কুব্জ বিষ্ণুবর্ধন তক্ষশিলার সাহায্য প্রার্থনা করেছেন। রাজা সৈন্যদল পাঠাচ্ছেন, হেলিওডোরাসকে যেতে হবে যুদ্ধে। হেলিওডোরাস আদেশ পেলেন সেনাপতি আরিওস্তস এবং মহাসামন্ত কুব্জ বিষ্ণুবর্ধনের অধিনায়কত্বে একদল সৈন্য চন্দ্রভাগা পার হয়ে গান্ধারের দিকে অগ্রসর হচ্ছে। ওদের সঙ্গে অবিলম্বে যোগ দিতে হবে। দেখতে দেখতে 3 বছর পার হয়ে গেল। আজ বলভী, কাল অন্যত্র, পশু কপিলা, পর্বত, প্রান্তর, নদী, গান্ধার থেকে পুরুষপুর, পুরুষপুর থেকে গান্ধার, শ্বেতকায় হুনেরা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত। অনেকবার তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ হল মরুভূমিতে, পর্বতের সংকীর্ণ অধিত্যকায়, কত গণ্ডগ্রামের রাজপথে। মানুষ মরে পাহাড় হয়ে গেল। যত না দুঃখ যুদ্ধে, তার চেয়ে বেশি কষ্ট অনাহারে। হুনের দল রক্তলোলুপ পশুর মতো জনপদবাসীদের ওপর অত্যাচার করতে লাগল। রাত্রের আকাশ আলো হয়ে ওঠে দাহ্যমান শস্যক্ষেত্রের বা গ্রাম জনপদের বাসগৃহের রক্ত অগ্নিশিখায়। মানুষ নৃশংস হত্যা লালসায় ক্ষিপ্ত হয়ে উঠেছে। যুদ্ধমান সৈন্যবাহিনীর নির্মম রথচক্রতলে শত শত নিরীহ নারী, শিশু, অসহায় বৃদ্ধ পিষ্ট হয়ে মেদ রক্তে পথের ধূলি কর্দমাক্ত করে তোলে। সর্বগ্রাসী প্রলয়দেব করাল কৃপান 2 হাতে বনবন করে ঘোরান। শানিত খড়গের ফলকে ফলকে সূর্য কিরণ ঠিকরে পড়ে। কপিলার উত্তর ভাগ শ্মশান হয়ে গেল এই 3 বছরে। গভীর নিশীথে সেখানে মুন্ডমালিনী, করালিনী, কাল ভৈরবীর রক্তসিক্ত জিহ্বা লক লক করে অন্ধকারে। শিবাতলের অমঙ্গল চিৎকারে অন্তরাত্মা কাঁপে। একটি খণ্ডযুদ্ধে হেলিওডোরাস হুনদের হাতে বন্দী হলেন। কেন যে তারা তাকে হত্যা করল না, তা তিনি নিজেই জানেন না। অবাক হয়ে গেলেন তিনি। পশু চর্মের তাঁবুতে উটের দুধ আর ছাতু খেয়ে, পর্যুষিত পশু মাংস খেয়ে তিনি 1 মাস অতি কষ্টে কাটালেন। প্রতিক্ষণেই মৃত্যুর প্রতীক্ষা করেন। অথচ কেন তাকে ওরা মারে না কে জানে। একদিন তিনি শুয়ে আছেন তাঁবুতে, স্বপ্ন দেখলেন একটা সুন্দর তরুণ তাকে ঠেলা মেরে উঠিয়ে তুলে বলল, আমার সঙ্গে এসো, আমি তোমায় পালাবার পথ দেখিয়ে দিচ্ছি। বাইরের অন্ধকার ছুরি দিয়ে কাটা যায়,
এখানে ওখানে হুন প্রহরীদের অগ্নিকুণ্ড। আবছায়া অন্ধকারে চলেছেন দুজনে, তরুণ আগে, উনি পেছনে। পথপ্রদর্শক তরুণের মূর্তি অন্ধকারে অস্পষ্ট, ভালো করে দেখা যায় না। সম্মুখেই অজৈরাবতী নদী। নামো নামো, জলে নামো, মাভই। স্বপ্নাচ্ছলের মতো নামছে হেলিওডোরাস। কনকনে বরফ গলা জল, প্রথমে 1 হাঁটু, পরে 1 কোমর, তারপরে 1 গলা। ভয় নেই, চলে এসো। এই জায়গায় নদীর জল কম। এই শাল গাছটা চিনে রাখো, ডুবে যাবে না। 1 গলা জলে পড়তেই হেলিওডোরাসের ঘুম ভেঙে গেল। ভোর হয়েছে। তিনি স্বপ্নের কথা ভাবলেন। কে এই কিশোর? একে আমি আগে কোথাও স্বপ্নে দেখেছি, পরিচিত মুখ। হঠাৎ মনে পড়ল সেই বিদিশার প্রাচীন উদ্যান বিধি, সেই বাপি তট। স্বপ্নযোগে উদ্ভ্রান্ত তিনি একদিন একেই দেখেছিলেন। কেন আমি বারবার ওই কিশোরকে স্বপ্নে দেখি? কে এই তরুণ? সারা দিন তিনি স্বপ্নের কথা ভাবলেন। তার দৃঢ় বিশ্বাস হল আজ রাত্রে তিনি পালাতে চেষ্টা করলে কৃতকার্য হবেন। গভীর নিশীথে তাঁবু থেকে বেরিয়ে এলেন তিনি। হাতে পায়ে শেকল ছিল না। আসব পানমত্ত হুন প্রহরীরা অগ্নিকুণ্ডের ধারে তন্দ্রামগ্ন। অদূরে অজৈরাবতী নদী। ওই তো সেই শাল গাছ। নিঃশব্দে জলে নেমে চোখের নিমেষে তিনি ওপারে গিয়ে উঠলেন। শালবনের মধ্যে কুব্জ বিষ্ণুবর্ধনের স্কন্ধাবারে। যুদ্ধ শেষ হয়ে গেল সেই শীতকালের প্রথমেই। দীর্ঘকাল পরে হেলিওডোরাস তক্ষশিলায় ফিরলেন। মাসখানেকের মধ্যেই রাজার কাছে প্রার্থনা জানিয়ে মালবে তিনি পূর্বপদে ফিরে এলেন। কিসের যেন আকর্ষণ, কে যেন টানে। একদিন তিনি নগরীর বাইরে বেড়াতে বেড়াতে সেই উদ্যানবাটিতে প্রবেশ করলেন। সেই শৈবালাচ্ছাদিত পাষাণ বেদী, সেই লতাগৃহ, সেই যক্ষমূর্তি শোভিত বাপি তট, সব তেমনই আছে যেন কতকাল আগের স্বপ্ন। একদিন সেই রূপসীকে যেন স্বপ্নে দেখেছিলেন এখানে। সেই বসন্তকালের পুষ্প সৌরভ, সেদিনকার সেই সন্ধ্যাটি, সব যেন হিপোলিটাসের সেই করুণ কবিতাটি স্মরণ করিয়ে দেয়। আপেল গাছের ছায়া, রূপসী কণ্ঠের গান, সুবর্ণের দ্যুতি, প্রথম যৌবনের হারানো দিনগুলোর দুরাগত বংশীধ্বনি। হায় ভারতীয় দেবতা বাসুদেব, তোমার পাষাণ দেউলের মতো তুমিও কি কঠিন। কিংবা আমি গ্রিক বলে, বিধর্মী বলে আমায় অবহেলা করলে, প্রার্থনা কানে তুললে না। সে আজ নেই। সেই রূপসী হয়তো কোনো দূর রাজের রাজমহিষী। জীবনে আর তার সঙ্গে দেখা হবে না। তিনি জানেন কেউ বসে নেই তার জন্য 3 বৎসর পরে। আবার বসন্তকাল। সুদীর্ঘ 3 বৎসর পূর্বে এই বসন্তকালে এই সময় মালবিকার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল। হেলিওডোরাস কি মনে করে এবার ঠিক তেমনই প্রস্ফুটিত কুসুমগন্ধে আমোদিত পথ দিয়ে যেতে যেতে রথ থামিয়ে সেই উদ্যান বাটিতে প্রবেশ করলেন। কতদিন এখানে আসেননি। সম্পূর্ণ বাস্তব এই পাষাণ বেদী। স্বপ্ন তো নয়। বিশাল রাজপুরীর অন্তঃপুর প্রান্তে সেই রূপবতী তরুণী রাজনন্দিনীও তো স্বপ্ন নয়। এখানে এসে তবু যেন কেমন একটু স্পর্শ পাওয়া যায়। একদিন এখানকার এই মৃত্তিকায় তো সে এসে দাঁড়িয়েছিল। আজ হয়তো সে বিবাহিতা, কোনো দূর রাজ্যের রাজমহিষী। কতক্ষণ কেটে গেল বলা যায় না। অপরাহ্ন প্রায় অবসানপ্রাপ্ত। বনলক্ষ্মী স্নিগ্ধ বাতাস কুসুম গন্ধে ভরিয়ে দিয়েছেন। হিপোলিটাসের সেই কবিতা
আপেল গাছের ছায়া, তরুণী কণ্ঠের গীতধ্বনি, সুবর্ণের দ্যুতি। হঠাৎ পাষাণ বেদিকার পেছনে বৃক্ষশ্রেণীর মধ্যে কার যেন পদধ্বনি শোনা গেল। তবে কি সেই কৃষ্ণকায় উদ্যান রক্ষক, যাকে একবার তিনি কিছু পুরস্কার দিয়েছিলেন? মুখ ফিরিয়ে তাকিয়ে দেখেই হেলিওডোরাস স্তব্ধ হয়ে রইলেন বিস্ময়ে, ঘটনার অপ্রত্যাশিত আকস্মিকতায়। সেই অপরূপ রূপসী তরুণী স্বয়ং। হেলিওডোরাস উঠে দাঁড়ালেন। মেঘাবরোধ ছিন্ন করে বিদ্যুৎ শিখা একেবারে তার সামনে। কতদিনের স্বপ্নে চাওয়া তার সেই মানসী প্রতিমা। দীর্ঘ 3 বছরে তার রূপ এতটুকুও ম্লান হয়নি, বরং বেড়েছে। তার চেয়েও আশ্চর্য, তরুণী তার দিকে তাকিয়ে বলল, ওহ, আপনি? হেলিওডোরাসের ঘোর তখনও কাটেনি। মাথা আর শরীর কেমন যেন ঝিমঝিম করছে। হ্যাঁ ভদ্র। আপনি অনেক দিন এখানে আসেননি। আপনি ছিলেন না এখানে তাও জানি। হুনদের সঙ্গে যুদ্ধে ব্যস্ত ছিলেন। বীর আপনি, কিন্তু ফিরছেন কবে তা শুনিনি। আমি ফিরে এসেছি এবং এই উদ্যানেও এসেছি কয়েকবার, কিন্তু আপনাকে দেখিনি। আমাকে? আপনাকে খুঁজেছি যে এই 3 মাস ধরে। গান্ধার থেকে ফিরে আসা থেকে কত দিন এসেছি। মেয়েটির মুখে যেন অতি অল্প সময়ের জন্য কিসের দীপ্তি। ওর শ্বেতপদ্মের আভাযুক্ত গণ্ডস্থল যেন অতি অল্প সময়ের জন্য রক্তিম হয়ে উঠল। আচ্ছা, আমি শুনেছি আপনি নাকি যুদ্ধে যাওয়ার পূর্বে বাসুদেবের মন্দিরে যাতায়াত করতেন প্রায়। হ্যাঁ ভদ্রে, কে বলল? সবাই বলে আপনি গ্রিক। আপনার ওখানে যাতায়াত নিয়ে নগরীর লোকজনের মধ্যে একটা কৌতূহলের তো সৃষ্টি হবেই। আপনি কি আমাদের দেবতা মানেন? মানি। আজ বিশেষ করে মানতে বাধ্য হচ্ছি। বাসুদেব অতি দয়ালু দেবতা। মানুষের প্রার্থনা উনি শোনেন। আজ বুঝলাম। আজ? কেন? আজই অভয় দেবেন ভদ্রে, মার্জনা করবেন একজন বিদেশি লোকের প্রগল্ভতা। মেয়েটির মুখ হঠাৎ যেন বিবর্ণ হয়ে গেল। পরক্ষণেই সে মুখে সাহস এবং কৌতূহলের দীপ্তি ফুটে উঠল, সঙ্গে যেন খানিকটা লজ্জাও। মেয়েটি যেন আগে থেকেই অনুমান করেছে সে কি শুনবে এই রূপবান গ্রিক যুবকের মুখ থেকে, তা সে জানে। ভদ্রে, আপনাকে আর একটিবার দেখব এই প্রার্থনা করেছিলাম দেবতার কাছে। মেয়েটি রক্তিম মুখে চুপ করে রইল মাটির দিকে চেয়ে। কি দীপ্তিময়ী, কি মহিমাময়ী মূর্তি! নিবিড় কৃষ্ণ কেশপাশে সেদিনকার মতোই রক্তজবা এবং যুথিগুচ্ছ। গ্রীবার কি এক অদ্ভুত ভঙ্গি! আপনাকে না দেখলে বাঁচব না। আমি এই 3 বছর উদ্ভ্রান্তের মতো বেরিয়েছি। কি হবে দেখে বলুন। দেবী যেন জাগ্রতা হয়ে উঠেছেন। এই অদ্ভুত প্রসন্ন হাসির মধ্য দিয়ে অন্তঃসজ্জা থেকে সদ্য জাগ্রতা প্রেমের এবং করুণার দেবী যেন মূর্ত হয়ে উঠেছেন। শুধু দেখব দেবী। আমার হৃদয়ের সমস্ত অর্ঘ্য যদি কোনোদিন। এই জন্যে যেতেন আপনি বাসুদেবের মন্দিরে? সত্যি বলছেন? মিথ্যে বলিনি। কত পুজো দিয়েছি পূজারীদের হাতে। আর 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 কি? মনোবাসনা পূর্ণ হলে বাসুদেবকে মূল্যবান কিছু উপহার দেব। রাজকন্যার মুখে মৃদু হাসি ফুটে উঠল। বাসুদেব ওনার মূল্যবান উপহার পাবার প্রত্যাশা করে বসে আছে। এই বিদেশি যুবক বড় সরল, মায়া হয় ওনার ওপর। তারপর বাসুদেবকে ভুলে যাবেন বুঝি? জীবন থাকতে নয় দেবী। আপনি আর বাসুদেব এক তারে গাথা রইলেন আমার হৃদয়ে। দুজনের কাউকেই ভুলব না। একদিন আমরা বাসুদেবের মন্দিরে গিয়ে আপনাকে দেখি। আমাকে? মন্দিরের সিংহদ্বারের কাছে আপনি একজন পূজারী ব্রাহ্মণের সঙ্গে কথা বলছিলেন। আমি আমার সখীদের সঙ্গে মন্দিরে ঢুকছি, সুনেত্রা আমাকে দেখালো। সুনেত্রাকে ডাকি। একটু পরে যে মেয়েটিকে সঙ্গে নিয়ে রাজকন্যা ফিরলেন, তাকে প্রথম দিন হেলিওডোরাস এখানে দেখেছেন। আপনাকে আমরা কতদিন এখানে খোঁজ করেছি। আমার সখী। চুপ, সাবধান। এখানে আর আসতেন না কেন?
যুদ্ধে গিয়েছিলেন বুঝি? হ্যাঁ, কিন্তু ফিরে এসেও তো কতবার এসেছি ভদ্রে। রোজ রোজ তো পরের বাগানে আর আসতে পারি না। রোজ রোজ কি আমরা আপনার সন্ধান করতাম নাকি? আপনি দেখছি বড় ধৃষ্ট। যান এখান থেকে আজ। এটা আমার সখীর মহামাত্য সঞ্জয় দত্তের বাগান। নাতনিকে দিয়ে গিয়েছেন তিনি। এ শুধু আমার সখীর নিজস্ব বাগান। কার অনুমতি নিয়ে আপনি এখানে ঢুকেছেন জিজ্ঞেস করতে পারি কি? ও কি নেত্রা, থাম তুই। আমাদের হুনযুদ্ধের গল্প শোনাবেন? হায় দেবতায় পোলা বেলভেডিয়ার, প্রতিদিন চতুরস্র যোজিত রথে সারা আকাশ পরিভ্রমণ করে সন্ধ্যায় ফিরে আসেন নিজ গৃহে। আপনি দেখেননি হেলিওডোরাসের দুঃখ, ডিয়ন পুত্র হেলিওডোরাসের দুঃখ? আপনি কি এখন আবার দেখছেন না কত দুপুর, কত সুন্দর শরৎ এবং কত শীতের অপরাহ্নে বিদিশার পূর্বতন মহামাত্য সঞ্জয় দত্তের প্রাচীন উদ্যান বাটিকায় দুটি প্রেমিক হৃদয়ের গোপন লীলা খেলা? শুনছেন না তাদের আনন্দ গুঞ্জন? মাধবী পুষ্পমঞ্জরীর আড়ালে যার বিকাশ, উদ্যান বাটিকার অরণ্য ছায়ায় যার ব্যাপ্তি, দুটি তরুণ হৃদয়ে সে সসংকোচ প্রেম বিচ্ছেদকালীন ব্যাকুলতা। দেখেননি এসব? নাকি দেখেছেন হেলিওডোরাস আর আপনাকে চেনে না, আর আপনাকে চায় না? দুঃখের দিনে যিনি কৃপা করে তার মনোবাসনা পূর্ণ করেছেন, সেই দেবতাই হেলিওডোরাসের একমাত্র উপাস্য। ভারতবর্ষের পবিত্র মৃত্তিকায় সেই দেবতার অপার করুণার এই ইতিহাস তিনি অক্ষয় করে রেখে যাবেন, যদি গ্রিক রক্ত তার দেহে থাকে। একদিন মালবিকা বলল, হেলিওডোর, বাবাকে বলো। মহারাজ কি শুনবেন? তাহলেও তুমি বলো, গুপ্তভাবে আমাদের এমন সাক্ষাৎ আর বেশি দিন চলবে না। আমিও তোমাকে চাই মালবিকা, আমারও চলবে না তোমাকে না পেলে। সব হয়ে যাবে বাসুদেবের কৃপায়। চলো আজ দুজনে মন্দিরে যাই। তুমি একদিক থেকে, আমি অন্য দিক থেকে। মানত করে আসি তার কাছে, তার কৃপায় সব সম্ভব। হেলিওডোরাস ইতিমধ্যে রাজসভায় যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছিল নানা দিক থেকে। তক্ষশিলার প্রধান অমাত্যের পুত্র তিনি। উভয় রাজ্যের মধ্যে একটা মৈত্রী বন্ধন দৃঢ় হয়ে উঠেছে হেলিওডোরাসের রাজদূত রূপে উপস্থিতিতে। তরুণ দলের একজন নেতা তিনি। তার সুঠাম দেহকান্তি ও পুরুষোচিত ক্রীড়া এবং ব্যায়াম নৈপুণ্যের জন্য তরুণ নাগরিকগণ তাকে অত্যন্ত মানে। তার ওপর হেলিওডোরাসের খ্যাতি রটে গিয়েছিল যে সে গ্রিক হলেও বাসুদেবের একজন ভক্ত। নৃপতি ভাগভদ্র প্রথমে আপত্তি করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি হঠাৎ কেন বিবাহে সম্মতি দিলেন তা কেউ জানেন না। স্বয়ং মহারানী পট্টমহাদেবী কুমার ললিতা তার খবর রাখেন। সেদিন নিশীথ রাত্রে রাজা ঘর্মাক্ত কলেবরে পালঙ্ক থেকে ধরফর করে ঘুম ভেঙে উঠে বসলেন। কি হয়েছে গো, অমন করছো কেন? একটু জল দাও। রাজ্ঞী স্বর্ণ ভৃঙ্গার থেকে জল দিলেন। এই নাও। কি হয়েছে কি? একটা দুঃস্বপ্ন। এক চণ্ডপুরুষ আমার কাছে এসে এক বিশাল সুলাস পালন করে হুঙ্কার দিয়ে বলছেন, ভাগভদ্র, আমি কে চেনো? তোমার বংশের কুলদেবতা। হেলিওডোরাসের সঙ্গে তোমার কন্যার বিবাহে যদি সম্মতি না দাও, তবে তোমার মালব রাজ্য এই শুলের আগায় উড়িয়ে দক্ষিণ সমুদ্রে ফেলে দেব। ও আমার জন্ম জন্মান্তরের ভক্ত। কি ভীষণ হুঙ্কার! শুলের অগ্রভাগ থেকে রক্তাভ অগ্নিশিখা যেন দাউ দাউ করে ছড়িয়ে পড়লো ঘরে ঘরে। কি ভীষণ দুঃস্বপ্ন! বেশ তো, হেলিওডোরাস ছেলেটি সুন্দর, তাকে আমি দেখেছি। মালবিকার সঙ্গে বড় সুন্দর মানাবে। তোমার মেয়েরও সম্পূর্ণ ইচ্ছে। বলো কি রাজ্ঞী, মালবিকা কি ওকে দেখেছে? হ্যাঁ বাসুদেব, কথাতেই বলেছে নির্বোধ নিয়ে ঘর করা যায়, তবে অল্প বুদ্ধি নিয়ে ঘর করা চলে না। ওরা হলো আজকালকার মেয়ে। আর কি আমাদের মতো সেকাল আছে? তুমি অমত করো না। হেলিওডোরাস আমাদের ধর্মগ্রহণ করবে বিয়ে হলেই। তুমি দেখো, আর ওরকম তো আজকাল হচ্ছেই।
তক্ষশিলায় আমার এক পিস্তুত বোনের ননদের যে একজন গ্রিক তালুকদারের সঙ্গে বিয়ে হয়েছে তুমি জানো না? অতএব হেলিওডোরাসের সঙ্গে মালবিকার বিবাহে আর কোনো বাধা রইল না। পিতা ডিয়ন পত্রবাহকের হাতে লিখে পাঠালেন, খুব সুখের কথা বাবা, আমি তোমাকে 1 পয়সাও দিয়ে যেতে পারবো না। নিজের আখের যাতে ভালো হয় তাই করো। অর্থই গান্ধারের আপেল, কপিলার সুরা এবং কাশ্মীরি শাল। রাজকন্যাকে বিবাহ করো, ক্ষতি নেই, আখের দেখে নিও। হেলিওডোরাসের সঙ্গে মালবিকার বিবাহের কয়েকদিন পরে রাত্রে গভীর সুষুপ্তির মধ্যে হেলিওডোরাস দেখলেন সেই নবীন সুন্দর কিশোর ঘুমের মধ্যে তাকে ডাকছেন। আমার কথা মনে আছে? আমায় যা দেবে, কবে দেবে, মনে থাকবে? হেলিওডোরাস চিনলেন। 2 বছর পূর্বে মহামাত্য সঞ্জয় দত্তের উদ্যানে এই কিশোরকেই তিনি স্বপ্নে দেখেছিলেন। হুন তাঁবুতে রাতের অন্ধকারে একেই তিনি স্বপ্নে দেখেন। একদিন মন্দিরে গিয়ে বিগ্রহের মুখ দেখে তার মনে হয়েছিল কোথায় যেন এই মুখ তিনি দেখেছেন। আজ তিনি বুঝেছেন এই মুখ কার। হেলিওডোরাস বিস্ময়ে ও আনন্দে শিউরে উঠল ঘুমের মধ্যে। ইনি সেই পরম করুণাময় বাসুদেব, জয় হোক তার। হেলিওডোরাস তোমাকে ভুলবে না, জয় হোক সব। হেলিওডোরাস ভোলেননি। 2000 বছর মহাকালের বিধিপথের অস্পষ্ট কুজ্ঝটিকায় কোথায় যেন মিলিয়ে গিয়েছে। বিদিশা নগরী ও তার সুন্দর বাসুদেব মন্দির আজ অতীতের ভগ্নস্তূপ, কিন্তু তার প্রাঙ্গণতলে পরম ভাগবত হেলিওডোরাসের বিশাল গরুর স্তম্ভ ভক্ত ও ভগবানের স্মৃতিচিহ্ন বহন করে আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে। এতক্ষণ আপনি শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী স্বপ্ন বাসুদেব, অনলি অন রেডিও মিলন 90.4 FM। হেলিওডোরাসের চরিত্রে প্রদীপ্ত, ডিয়নের ভূমিকায় দীপক, মালবিকার চরিত্রে মধুরা, সুনেত্রার ভূমিকায় সঙ্গীতা, পট্টমহাদেবী কুমার ললিতার চরিত্রে মৌ, নিয়ারার ভূমিকায় উষসী, অ্যান্তিয়ালকিদাস, পলিফাইলোস এবং ভাগভদ্রের ভূমিকায় সৌরভ, দোকানদার, বন্ধু এবং সন্ন্যাসীর চরিত্রে মলয়, বাসুদেব এবং ভিক্ষুর ভূমিকায় অপূর্ব, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন রৌমজিৎ, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।